ব্যাপারটা হচ্ছে একজন ভাইস চেয়ারম্যান আছেন বগুড়া থেকে যিনি এসেছেন, আর 8 জনের মধ্যে আপনি জানেন মোট 13 জনের মধ্যে 2 জন এনসিপির, একজন ডক্টর এবং আরেকজন নুসরাত তাবাসসুম নতুন করে এসেছেন। আর জুলাই শহীদের মা আছেন একজন, তিনিও আগে প্রফেশনে ছিলেন। প্রত্যেকে প্রফেশন থেকেই আসছেন মোটামুটি বলা যায়। একজন শহীদের স্ত্রী আছেন, ডক্টর ফয়েজের স্ত্রী আছেন ফেনী থেকে। তো এটা চিন্তা করা হয়েছে আসলে রিপ্রেজেন্টেশন এলাকা ভিত্তিক এবং জোটের বাকি দলগুলোকে একটু স্পেস করে দেওয়ারও একটা নিয়ত ছিল। আর এটা ছাড়া আমরা এখন মোটামুটি একটু পড়ালেখা করার চেষ্টা করছি বাংলাদেশের রাজনীতি নিয়ে জানার। আপনি জানেন যে জামাতে ইসলামের মেইন স্ট্রিম যে সংগঠন, সেখানেই কিন্তু রাজনীতি সচেতনতার বিষয়টি ইনক্লুডেড। আমরা বাংলাদেশের ইতিহাসকে নিয়ে পড়ি, বাংলাদেশের রাজনীতির ইতিহাসকে নিয়ে পড়ি, এক একটা সরকারের শাসনামল নিয়ে পড়ি এবং এটা সিস্টেমেটিক পাঠচক্র হয়। আচ্ছা, সেই আমি গতকাল বা তার আগের দিনও আমরা এই প্রোগ্রামে আমি জিজ্ঞেস করেছিলাম অতিথিদের কাছে, যেহেতু মানে অনেকের ধারণা যেমন আপনি এখন যেভাবে বললেন যে হ্যাঁ গতানুগতিক রাজনৈতিক দল এই পাঠচক্রটা হয়তো কম করে, জামাত একটু বেশি করে। একাডেমিক আলোচনা বা একাডেমিক্যালি তাদের এক ধরনের সিলেবাস থাকে, যে সিলেবাসে তাদের এক একটা টায়ার এক একটা জায়গায় যায়। সেই জায়গায় জামায়াতের কাছ থেকে যে প্রত্যাশা ছিল এই সংসদে, আপনি আপনার জায়গা থেকে বলবেন যে সেই জায়গায় সংসদ সদস্য যারা জামায়াতের পক্ষ থেকে যে 68 জন আছে, তারা কি প্রপারলি তারা জবাব দিতে পেরেছে সংসদের সামনে? ধরেন যতগুলো ইস্যু এসছে, সংসদীয় যে আচরণ, সংসদীয় যে বিধি বিধান, সেই জায়গায় এখানে নোটিশ নিয়ে আসা কিংবা কোনো একটা বিষয়, একটা বিলের ব্যাপারে মতামত দেওয়া, এটার ব্যাপারে আমরা সচেতন বক্তব্য দেখেছি। আর একটা ব্যাপার হচ্ছে আমাদের বেশ কয়েকজন আছেন তারা লম্বা সময় দেশে ছিলেন না, হয়তো জুলাই আন্দোলনের সময় বা তার পরে দেশে এসেছেন। তো এইটা একটা প্রিপারেশন পিরিয়ডও আমরা ধরতে পারি, কিন্তু এটাকে আমি এত দ্রুত পারফরমেন্স বিচার করে ফেলার মতন অবস্থায় মনে হয় আমরা যেতে পারি নাই। কিন্তু যথেষ্ট যৌক্তিকভাবে তাদের বক্তব্য উপস্থাপনের ক্ষেত্রে আপনার কাছে মনে যে কজন কথা বলেছেন আমার কাছে মোটামুটি তো প্রশংসাযোগ্য মনে হয়েছে, প্রশংসা করার মতো। সো জামাতকে আপনি 100-র মধ্যে কত লেটার মার্কস দিবেন, নাকি আরো একটু কম দিবেন, মানে বিরোধী দল হিসেবে প্রথমবারের মতো সংসদ? সুতরাং না, এখানে একটা ব্যাপার গুরুত্বপূর্ণ, দেখেন সংসদের তো প্রত্যেকটা কথা একটা সিস্টেমেটিক। যে কোনো ধরনের মন্তব্য করার জন্য একটা পয়েন্ট অফ অর্ডার থেকে শুরু করে একদম একটা বিলের জন্য কিভাবে কথা বলতে হবে বা নোটিশ দিতে হবে, সেই নোটিশটা আগে দিতে হবে না পরে দিতে হবে, এগুলো তো একটা ট্রেনিং এর বিষয়, শুধু পড়লে হয় না। এবং যেহেতু বিরোধী দল সহ সরকারি দলেও এবার 75%-এর চাইতে বেশি সংসদ সদস্য হচ্ছেন ফার্স্ট টাইম, এই অনভিজ্ঞতাটা কিন্তু দুই পক্ষেই আছে। এক পক্ষে হয়তো বলছেন, একজনকে স্পিকার ডেকেছেন, তিনি দাঁড়িয়ে বলছেন আমি তো চাই নাই, হুইপ ভুল করেছেন, এটা দুই পক্ষেই হয়েছে। তো আমাদেরকে সেগুলোকে একটু এক্সকিউজ করতে হবে, তাই না? এই ট্রেইনড আপ হওয়ার সময়টাকে তো দিতে হবে। এত দ্রুত হয়তো আমরা জাজমেন্টে চলে যাওয়া উচিত না। কিন্তু আনুষ্ঠানিকভাবে বিএনপি তো ওয়ার্কশপের আয়োজন করেছিল, জামায়াতকে এই ধরনের ভেতরে কোনো প্রস্তুতি আপনাদেরকে নিয়ে ওয়ার্কশপের আয়োজন ছিল এবং এইটার ব্যাপারে তো মিডিয়ায়ও কথা বলা হয়েছে। আচ্ছা, অনেক ধন্যবাদ। আমরা আসতে চাই অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম। এই যে অধিবেশন শেষ হলো, এই অধিবেশনে বেশ কিছু বিল সামনে এসেছিল, বিশেষ করে জুলাই সনদ বাস্তবায়ন সংক্রান্ত ইস্যু নিয়ে সবচাইতে বেশি আলোচনা হয়েছে এবং এটা নিয়ে ব্যাপক রকমের কথাবার্তা হয়েছে। তো সেই জায়গাটায় আজকে আমরা দেখলাম যে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি আজকে বলেছেন যে জুলাই সনদের প্রত্যেকটি জায়গায় আমরা ছিলাম, কিছু জায়গায় নোট অফ ডিসেন্ট দিয়েছি, স্বাক্ষরও করেছি। তাই তিনি বলছেন এখন অবলীলায় বলা হচ্ছে সবটাই করতে হবে। উচ্চকক্ষে পিআর পদ্ধতি ও সংবিধান সংস্কার পরিষদের বিষয়ে আমরা একমত হইনি। তিনি বলছেন যারা নির্বাচিত হবে, বিএনপি কি কখনো সংবিধান সংস্কার পরিষদ করবে বলেছে? মানে আপনাদের সামনে কিংবা গণভোট প্রশ্নে যারাই ওখানে ছিলেন অনেকেই বলেছেন যে বিএনপি এই গণভোট প্রশ্নে বিএনপির প্রস্তাব ছিল এটা। এই বিষয় নিয়ে আপনি আপনার মতামত যদি আমাদেরকে জানান। দুইটা প্রশ্ন তো আপনার, বা দুইটা তিনটা প্রশ্ন। আমি একটা বলি যে গণভোটের ব্যাপারটা, হ্যাঁ গণভোটের ব্যাপারটা বিএনপির প্রায় তাদের প্রস্তাবনাই বলতে পারেন, এবং তারা গণভোটটাকে ওইভাবেই ব্যাখ্যা করার চেষ্টা করছিল যে গণভোটটা, কারণ পরবর্তীতে জুলাই সনদ বাস্তবায়ন হবে কি হবে না, এইটা নিয়ে এক ধরনের সন্দেহ মানে বিএনপির বাইরে অন্যান্য রাজনৈতিক দলের মধ্যে ছিল।
সেই জায়গা থেকে পরবর্তী সংসদ যাতে আসলে জুলাই সনদ বাস্তবায়ন করতে বাধ্য থাকে, সেই বাধ্যবাধকতা কিভাবে তৈরি করা যায় এটা নিয়ে ধরেন বিভিন্ন রকমের পর্যালোচনা হয়েছে, এবং সেই পর্যালোচনার একটা অংশে ধরেন এটা গণভোটের প্রস্তাবটা এসছে, এবং বিএনপি গণভোটের প্রস্তাবে একমত ছিল বা প্রস্তাবকারী তারা। বিতর্ক ছিল গণভোট আগে হবে না পরে হবে না ওই দিন হবে এগুলি নিয়ে। অতএব এইটা যখন তারা বলে যে আমরা গণভোটের ব্যাপারে আমাদের প্রস্তাব ছিল, এটা তারা সঠিক কথাই বলছে। বাস্তবায়ন পদ্ধতিটা যাতে গুরুত্বের সাথে আলোচনা করা হয় তার জন্য ঐক্যমত্য কমিশনকে আমি বলেছি, প্রধান উপদেষ্টাকে ঐক্যমত্য কমিশনে যখন উপস্থিত হয়েছে তখন আমি এই জায়গাটায় জোর দিয়ে বলছি, এবং আমি বলছি যে এই বিষয়টা যতক্ষণ পর্যন্ত নিষ্পত্তি না হবে ভবিষ্যতে এই যে সংকটটা এটা ভবিষ্যতের জন্য আসলে আমরা প্রলম্বিত করব, এই সংকটটার এখানে সমাধান হবে না। এবং শেষ দিন যেদিন আসলে ঐকমত্য কমিশনের মেয়াদ শেষ হয় ওই দিন আমি ব্যক্তিগতভাবে আমাদের দলের জায়গা থেকে আমরা এটা নিয়ে বিএনপির সালাউদ্দিন সাহেব এখানে উপস্থিত ছিল, তার সাথে আমাদের কথাবার্তা হয়েছে, বচসা হয়েছে, এবং ওনাকে আমি আমার জায়গা থেকে এইটা বলার চেষ্টা করছিলাম যে আপনাদের এই ব্যাপারটাই আপনাদের একটা সিদ্ধান্ত নেওয়া উচিত। কারণ আমাদের জায়গা থেকে আমরা বলছিলাম যে সংস্কার পরিষদটা লাগবে, এমনকি বিএনপির যে 31 দফা ঐকমত্য কমিশনের ব্যাপারটা বাদ দিল, বিএনপির যে 31 দফা আছে এটাও যদি বাস্তবায়ন করতে চায় এটা আদালতে গিয়ে বানচাল হয়ে যাবে। সেই বিষয়ে যে তারা খুব জোরালো আপত্তি করছে, আমাদেরকে বলছে যে না আপনি যেটা বলছেন এটা যুক্তিসঙ্গত না, এরকম কোনো আলোচনা আসলে হয় নাই। কিন্তু উনি শেষ দিন পর্যন্ত এ ব্যাপারে তার কোনো সুস্পষ্ট ঐকমত্য আছে ওটাতে উনি এগ্রি করছেন এরকম কথা বলে নাই। আচ্ছা, এবং আমরা ওনাদেরকে অনুরোধ করেছি যে যদি দরকার হয় আরও 2 দিন আরও 5 দিন ঐকমত্য কমিশনের মেয়াদ বাড়ানো হোক, আপনার যদি দলের অন্যদের সাথে আলোচনা করা লাগে তাইলে আলোচনা করেন, কিন্তু এই বিষয়টা এখানে নিষ্পত্তি করেন। বিষয়টা নিষ্পত্তি না হয়েই ঐকমত্য কমিশনের মেয়াদ শেষ হয়েছে। পরের পার্টটা হচ্ছে গুরুত্বপূর্ণ। পরবর্তীতে এই ঐকমত্য কমিশন আমাদেরকে আলাদা করে ডাকছে, মানে আলাদা করে মানে 4-5টা সংগঠনের সাথে আলাদা করে এই পদ্ধতি নিয়ে তারা বসছে। আমরা যেমন 8টা সংগঠন একসাথে বসছি। আমার নিজের ধারণা যে এরকম সবগুলো দলের সাথে আসলে ঐকমত্য কমিশন আলাদা আলাদা করে ইনফরমালি বসছে, এটা ফর্মাল মেয়াদ যেহেতু শেষ ইনফরমালি বসছে, এবং ইনফরমালি যখন আলোচনা হয় তখনও আমরা এই পদ্ধতির কথাই বলছি। আমি জানি না বিএনপির সাথে কি আলোচনা হয়েছে, কিন্তু আমার একটা অভিজ্ঞতা হচ্ছে এই যে বিএনপি যদি এগ্রি না করতো তাইলে ওই যে সংস্কার পরিষদের কথা এই কথা আসলে গণভোটের মধ্যে অধ্যাদেশে কিংবা সংস্কার আদেশে আসতো না। কেন আসতো না আমি আপনাকে বলি। আমরা যখন জাতীয় সংসদের সামনে ওই ইয়েতে স্বাক্ষর করি জুলাই সনদে, তখন কিন্তু তার আগে আমাদের কাছে যে কপি পাঠানো হয়েছিল সেই কপিতে কিন্তু নোট অফ ডিসেন্টগুলি আলাদা করে উল্লেখ করা ছিল না। আচ্ছা, আমরা স্বাক্ষর যখন করি তখন আমাদের কাছে পুরো ডকুমেন্টটা দেওয়া হয় নাই, প্রথম পাতাটা কেবলমাত্র আমরা স্বাক্ষর করছি। তো পরবর্তীতে যখন আসলে এটা ছাপা হয়েছে তখন আমরা দেখছি যে নোট অফ ডিসেন্ট সহ ছাপা হয়েছে। আমরা যখন এটা ঐকমত্য কমিশনের কাছে জানতে চাইছি তখন তারা আমাদেরকে বলছে যে বিএনপিকে কোনোভাবে এতে এগ্রি করানো যাচ্ছিল না, সেই জন্যে ঐকমত্য কমিশন এই নোট অফ ডিসেন্টগুলি প্রত্যেকটা পয়েন্টের পেছনে এটা উল্লেখ করতে বাধ্য হয়েছে। আমার এই অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি যে ওইটা যদি তারা তাদের রাজি হয় নাই বলে এইভাবে এসছে, এই অধ্যাদেশ এবং এই যে আদেশ এইটাও যদি বিএনপি ইনফরমালি যখন আমরা বসছি এরকম বসায় যদি তারা জোরালে আপত্তি করতো তাইলে এটা আসতো। আরেকটা কথা বলে আমি শেষ করি। জি, এবং এইটা আমি যেটা বললাম এটার আরেকটা কারণ আমি বলছি যে গতকালকে যখন আসলে সালাউদ্দিন সাহেব জি সংসদে আলোচনা করতে যে বলছেন যে এরকম এটা বাতিল করছে, আমরা যখন জিজ্ঞেস করছি তখন বলছে বা আমরা আপত্তি করছে এই জন্য আমরা বাদ দিয়ে দিচ্ছি। তো উনি এটার কনক্লুশন ড্র করছে এইভাবে যে আমরা মনে করছি যে আসলে এখানে নির্বাচনটা যদি এগুলিতে আমরা এগ্রি না করি তাহলে নির্বাচনটা হবে না, সেই জন্য আমরা অনেকগুলো বিষয়ে এগ্রি করে গেছি। আমার নিজের ধারণা এই কথাটা স্পষ্ট না, কিন্তু এই কথার ভেতরে
আমি যে অভিজ্ঞতাটার কথা বললাম এটা আসলে যুক্ত আছে। আচ্ছা আচ্ছা, তাহলে এই জায়গায় আপনি কি বললেন যে স্বরাষ্ট্রমন্ত্রী আরেকটি কথা বলেছিলেন যে গণভোটের 4টা অপশনের মধ্যে উনি বলেছেন 3.5টা ঠিক, বাকিটুকু কোথা থেকে যে নাজিল হয়েছে সেটা বিএনপি জানে না। মানে আপনারা জানতেন? না, আমরা জানতাম না। আপনারাও জানেন না? আচ্ছা, আমাদের সাথে অতিথি হিসেবে যুক্ত হয়েছেন আজিজুল বাড়ি হেলাল, আপনাকে স্বাগত জানাচ্ছি। এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করছিলাম যে গত পরশু যখন এই অধিবেশন শেষ হয় আপনি তখন ছিলেন সংসদে, এবং স্বরাষ্ট্রমন্ত্রী বললেন যে যদি নির্বাচন হতে দেয়া না হয় কিংবা কোনো কারণে বাধাগ্রস্ত হয় সেই জন্য আপোষ করে জুলাই সনদে সই করেছে। আপনারা কি এই বিষয়টা, এবং একই সাথে তিনি আরেকবার বলেছিলেন যে গণভোটের যে 4টা অপশনের কতটুকু করবেন কতটুকু করবেন না এই বিষয়ে বিএনপির কি সুস্পষ্ট কোনো সিদ্ধান্ত হয়েছে কিনা? ধন্যবাদ। দেখেন, এটা একটা, এই কোশ্চেনটা এখন এত আলোচনা হচ্ছে, ক্লিশে মনে হয় আমার কাছে, গতানুগতিক, কিন্তু ইম্পর্টেন্ট। জুলাই সনদের এভরি ওয়ার্ডস, ইভেন পাংচুয়েশন, আপনার ডট, কমা, সেমিকোলন, এভরিথিং উইল বি ফুলফিলড। জুলাই সনদের ব্যাপারে নো কম্প্রোমাইজ। এবং জুলাই সনদের ব্যাপারে বিএনপির আপনি কর্ডিয়ালিটিও দেখছেন, কিন্তু আপনারা যে আলোচনাটা করছেন যে সেটা হলো যে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ, এই জুলাই সনদ বাস্তবায়ন আদেশ নিয়ে অন্তত বিএনপি জুলাই সনদ সংবিধান সংস্কার, সংবিধান সংশোধন উইদিন ব্র্যাকেট সংবিধান সংস্কার গণভোট অধ্যাদেশ বাস্তবায়ন আদেশ, এই যে হেডলাইনটা, তার মানে কি সংবিধান সংশোধন করতে হবে। জুলাই সনদের যে 84টা অনুচ্ছেদ আছে, এই 84টা অনুচ্ছেদকে যদি আপনি ইমপ্লিমেন্ট করতে চান তাহলে 1 থেকে 47 পর্যন্ত যে কটা অনুচ্ছেদ সেটাকে আপনাকে সংবিধান অ্যামেন্ডস করতে হবে। মানে সেকশন, সাবসেকশন, আর্টিকেল, সাব আর্টিকেল, এভরিথিং এগুলো আপনাকে অ্যামেন্ডস করতে হবে। এই জন্য সংসদ গতকালকে একটা সংবিধান সংশোধনী কমিটিও করেছে। সেখানে বিএনপির 6 জন, জামাত থেকেও 6 জনের নাম, মানে বিরোধী দল থেকে 6 জনের নাম চাওয়া হয়েছে, তারা এটা অবজার্ভ করবে। এবং আজকে জামায়াত পরিষ্কার বলেছে এবং এনসিপি বলেছে তারা এখানে কমিটিতে তাদের লোক দিবে না। তাহলে জুলাই সনদের পরে, তার মানে আপনার জুলাই সনদের পরে আপনার আন্তরিকতাটা কম। জুলাই সনদ নিজে বলছে যে 1 থেকে 47 পর্যন্ত আপনাকে বাস্তবায়ন করতে হলে ইউ হ্যাভ টু অ্যামেন্ডস সাম আর্টিকেল অ্যান্ড সাব আর্টিকেলস অ্যান্ড সেকশন, সাবসেকশন, এগুলো অনুচ্ছেদ করতে হবে। আর 48 থেকে 84 পর্যন্ত আপনাকে নির্বাহী আদেশে, অর্ডিন্যান্স দ্বারা, আপনার বিধি দ্বারা, আইন দ্বারা করা যায়। এটা জুলাই সনদ নিজেই বলছে। এখন এই তাদের বক্তব্যটা হলো যে আপনি জুলাই সনদে মানে সংবিধান সংস্কার পরিষদ কেন করলেন না? জি, সংবিধান সংস্কার পরিষদ করার কি কথা কি জুলাই সনদে লেখা আছে? নেই। জুলাই সনদে নাই, শুনে দেখেন হস্তাক্ষর আমার কাছে নেই, আচ্ছা, লেখা নেই, এটা আদেশে আছে। আচ্ছা, ওই যে সংবিধান সংশোধন উইদিন ব্র্যাকেট সংবিধান সংস্কার, এই যে আপনার আলী রিয়াজ সাহেবের একটা বিরাট শব্দের খেলা, উনি এমন এক কাজ করে থুয়ে গেছে এই আদেশটা দিয়ে। সেইখানে আপনার সংবিধান যদি সংশোধন করেন, আপনাদের মতামত ছাড়াই আমরা কিন্তু প্রেস ব্রিফিং করেছি এর বিরুদ্ধে। 11 ফেব্রুয়ারি টেলিভিশন থেকে বলা হচ্ছে, সমস্ত চ্যানেল থেকে, সমস্ত মিডিয়া থেকে, সমস্ত রাজনীতিবিদ থেকে, ইভেন আমরা যারা ইলেকশন করছি আমরাও বলছি আসলে কি ইলেকশনটা হবে, এখনো তো সমস্যা রয়ে গেল, অমুক তমুক, অনেক ষড়যন্ত্র। মানে ইলেকশনটা এত আনসার্টেনিটি করেছিল, সেই ইলেকশনকে সার্টেইন করার জন্য আমরা বলছি ঠিক আছে, এই কৌশল পলিটিক্স এটা একটা কৌশল থাকবেই। তার মানে এইটা না যে জনগণের সাথে কেউ কৌশল করেছে। জনগণ বলছে যে ইউ হ্যাভ টু ইমপ্লিমেন্ট দ্য জুলাই চার্টার। আচ্ছা, এটা তো ঠিক। হাউ টু ইমপ্লিমেন্ট ইট ইজ সেইড ইন আপনার জুলাই চার্টার। বলেছে ওনারা যারা এই আপনাদের এই বিষয়ে নিয়ে সমালোচনা করেন তারা বলেন যে তাহলে গণভোটের সিদ্ধান্তটা কিভাবে আসলো? গণভোটে তারা এই প্রস্তাবক কারা ছিল? আপনি বিশ্বাস করছেন আমি এটা করবো না। এই জন্য আমরা তৃতীয় কি জনগণের একটা উইলকে আমরা গ্যাদার করলাম, যে জনগণও বলছে জুলাই সনদ ইউ হ্যাভ টু ইমপ্লিমেন্ট। দ্যাটস ওয়াই উই হোল্ড রেফারেন্ডাম হলো, সেখানে হা জয়যুক্ত হলো। আমরা সবাই ক্যাম্পেইন করলাম হার পক্ষে, হা জয়যুক্ত হলো, মানে আপনার জুলাই সনদের 84টা জিনিস বাস্তবায়ন করতে হবে। কি মোরালি
এথিক্যালি নট লিগালি। এটা আরেকটা প্রশ্ন, আমি এত আলোচনা যাব না। মোরালি এবং এথিক্যালি উই হ্যাভ টু ইমপ্লিমেন্ট এই 84টা অনুচ্ছেদ। সেই 84টা অনুচ্ছেদ বাস্তবায়ন করতে গেলে একটা তরিকা লাগবে তো, তাই না? সেই তরিকাটাও জুলাই সনদ খুব স্পষ্ট করে লিখে দিয়েছে যে এই তরিকায় আপনার জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। সেই তরিকার প্রথম স্টেপ ছিল যে সংবিধানের কিছু আর্টিকেল সাব আর্টিকেলকে আপনার অ্যামেন্ডমেন্টস করতে হবে। তার জন্য আমরা একটা কমিটি করতে চেয়েছি। তা নাহলে অ্যামেন্ডমেন্টসগুলো যদি আমরা একারাই করি তাহলে তো হলো না। অ্যামেন্ডমেন্টটা সবাই মিলে করব। আপনি কেবল, আমি এখন জানি না, আপনি বললেন যে জামাত আর এনসিপি এই আনওয়াইজ সিদ্ধান্তটা নিয়েছে। দ্যাট মিনস জুলাই সনদের সাথে এটা চতুর্থ গাদ্দারি হচ্ছে। প্রথম গাদ্দারি হয়েছে যে জুলাই সনদে আপনারা কেউ সিগনেচার করতে চাননি। দ্বিতীয় গাদ্দারি হয়েছে জুলাই সনদে বলা ছিল 23 আর্টিকেলসে যে ইউ হ্যাভ টু টেক দ্য ডেপুটি স্পিকার ফ্রম দ্য অপোজিট বেঞ্চ। আমরা সংসদ শুরু হওয়ার আগেই সেই কোয়ালিটি দেখেছি আপনার ডেপুটি স্পিকারটা নেন, কারণ এখন তো স্পিকার নিয়োগ হবে। সংসদ শুরু হওয়ার আগেই স্পিকার নিয়োগ, তা আপনি ডেপুটি স্পিকার নিলেন না, তাহলে জুলাই সনদ সেকেন্ড গাদ্দারি। থার্ড, সেটা কি গাদ্দারি নাকি অভিমান করে জামাতেরই লস হলো? এখন পলিটিক্যাল ভাষাটা হয়তো আমার শক্ত হয়ে গেছে, আমি এই ভাষাটাকে আরো নরম করতে, মাইল্ড করতে বলি। এখন একটা মাইল্ড কথা বলি, তাহলেই হয়তো ইয়ে যাবে। মাইল্ড যেটা আমি বলছি যে আরেকটা অনুচ্ছেদ ছিল যে প্রত্যেকটা রাজনৈতিক দলকে 5% নারী প্রতিনিধি দিতে হবে। একমাত্র দল জামাত একটাও দেয়নি। তাহলে আপনি যে বলেন মানুষের কাছে মিস ইনফরমেশন দেন, আমি তো ডিসইনফরমেশন যে জুলাই সনদ আপনারা আসলে মানে সো টু সে বলেন, মানে এক ধরনের একে ইসলামের পরিভাষায় বলে কি জানেন? ইসলামের পরিভাষায় একে বলে নিফাক, মানে গোপন করা। মুখে বলছেন আমি মানি কিন্তু অন্তরে মানছেন না, একে বলে নিফাক। আচ্ছা, নিফাক কাজটা করছে জামাত। মমতাজ, এই গাদ্দারি জামাত কেন করলো? এবং না, আপনি বলছেন যে আজকে কমিউনিটি মানিনি, আমি কিন্তু জানি না। আমি কিছুক্ষণ আগে যখন নিউজ পড়লাম তখন দেখলাম যে জামাত এবং এনসিপি থেকে এই যে সংবিধান মানে এই যে সংসদে যে আলোচনাটা প্রস্তাবটা বিএনপি পক্ষ থেকে করা হয়েছিল, সেই জায়গায় কোনো সদস্য সেই কমিটিতে জামায়াত এবং এনসিপি দিবে না। বিষয়টা নিশ্চয়ই আপনারা জানেন। বিষয়টা কি আসলে, কেন জামায়াত এই জায়গাটায় বিএনপিকে সহযোগিতা করছে না? আচ্ছা, আমার মনে হয় গাদ্দারি শব্দটা ঠিকই আছে, কিন্তু ভুল দিকে অ্যাপ্লিকেশন হচ্ছে। গাদ্দারি তখন হয় যখন মেজর হাফিজউদ্দিন বলেন যে আমরা এগ্রি না করলে গণভোটের ব্যাপারে নির্বাচনটা দিত না ইন্টারিম গভর্নমেন্ট। এই একই রকম একটা কথা আমরা গত পরশুদিনও শুনলাম। এবং 70% মানুষের যে হ্যাঁ ভোট, সেটাকে বারবার বলা হচ্ছে মানুষ না বুঝে ভোট দিয়েছে হ্যাঁ ভোট। 4টার 3টার সাথে যদি কেউ একমত হয় তাহলে সে কি হ্যাঁ ভোট দিবে না ভোট দিবে, এটা নিয়ে মানুষ কনফিউজড ছিল। তাহলে বিএনপির 31 দফা সবাই বুঝে প্রত্যেকটাকে চেয়ে তারপর ভোট দিয়েছে, এটা কন্ট্রাডিক্টরি হয়ে যায় না? কনসেপ্টেই তো ঝামেলা হয়। আরেকটা কনসেপ্টে যেটা ঝামেলা, যেই অ্যামেন্ডমেন্টের কথা হেলাল ভাই বলছিলেন, আর হচ্ছে এটাতে বর্তমান সংসদের যদি 350 জন হ্যাঁ ভোট দেন তাহলেও এটা চেঞ্জ করা যাবে না, এখানে অ্যামেন্ডমেন্টের সুযোগ নাই। এটার জন্যই গণপরিষদের শপথটা নেওয়া দরকার ছিল। কারণ আপনি সংবিধানের সংস্কারের সংজ্ঞাটা দেখবেন যে কোনো দেশ স্বাধীন হওয়ার পরে অথবা কোনো বিপ্লবের পরে বা এই ধরনের গণ অভ্যুত্থানের পরে সংবিধানের যে পরিবর্তন করতে হয় সেটার জন্য গণপরিষদের দরকার হয়। গণপরিষদ ছাড়া ওই আনচেঞ্জেবল জায়গাগুলোকে চেঞ্জ করা যাবে না। সহজ কথা, কিন্তু এখানে আমি সেটা করলাম না, প্রথম সুযোগটা মিস করেছি। আমি জানি না সেই শপথটা নিলে বিএনপির কী ক্ষতি হতো, কিন্তু সেদিন আমি সাধারণ মানুষকেও এই গাদ্দার শব্দটা ব্যবহার করতে দেখেছি। কাদের বিরুদ্ধে? কাদেরকে বলেছে? সহজ আন্দোলন তো মেলা দিন ধরে হয়েছে বাংলাদেশে, সবাই করেছে, আমরা নিজেরাও করেছি, কিন্তু সেটার কারণে তো এই প্রম্পট চেঞ্জটা আমরা দেখি নাই। আমরা তো একটা সময় এসে বন্ধ করে দিয়েছিলাম, নিরাশ হয়ে গেছি। এবং আপনি যদি 5 অগস্ট কিংবা তারপরে থেকে 8 তারিখ পর্যন্ত এমনকি শুধু বিএনপির নেতাদের কথাগুলোই শোনেন, আপনি বুঝবেন যে এখানে তারা সবাই স্বীকার করছিলেন। মির্জা ফখরুল বলেছেন, রুহুল কবির রিজভী বলেছেন, এবং অসংখ্য মানুষ বলেছেন, এমনকি ব্যারিস্টার আন্দালিব পার্থও বলেছেন, যিনি এখন সংসদে খুব হাস্যরসিকতার মাধ্যমে এই পুরো কনসেপ্টটাকে তাচ্ছিল্য করেছেন, আমরা নিজেরাই দেখেছি। তো এই জায়গাগুলোকে তাহলে সংস্কার করার জন্য আমি সোজা পথটা নিলাম না,
এখন আমি একটা বাইপাস নিতে চাই, আর আমি বলছি এটাকে বৈধ করার জন্য আমি বলছি বিরোধী দল থেকে একটা কমিটি দেন। এই প্রস্তাবটা নেওয়া তো বিরোধী দলের জন্য নাম্বার 1 অপমানজনক, কারণ আমি তো গণপরিষদের সদস্য হিসেবে সংস্কারের জন্য তৈরি, আমি শপথ নিয়েছি, আমাকে সেই জায়গাটা দিয়ে সোজাপত্র দিয়ে আসার দরকার ছিল না, সেটাকে আমি করলাম না। এখন বলছি আসেন একটা কিছু করি। এবং ডেপুটি স্পিকারের ব্যাপারটাও দেখেন, এটা আমরা বলতে পারি যে এটা একটা লোভনীয় প্রস্তাব ছিল, কিন্তু আমরা চেয়েছি জুলাই সনদের ব্যাপারে আমরা বাইনগুলোতে নোট অফ ডিসেন্ট, যেই যে জায়গাগুলোতে ক্ষমতাকে একটু চেক অ্যান্ড ব্যালেন্স দেওয়া যায়, উচ্চকক্ষের স্ট্রাকচার, প্রধানমন্ত্রী এবং দলীয় প্রধানের পজিশন, এগুলো নিয়ে বিএনপির ঝামেলা, আপত্তি, ঠিক আছে, মানা সত্ত্বেও তো আমরা এগিয়েছি। কিন্তু এখন গিয়ে আমরা কি দেখতে পাচ্ছি, গণপরিষদের সংস্কারের যে গণপরিষদের শপথটা নিলে কি ক্ষতি হতো আমাকে যদি বুঝায় বলেন। এখানে কি গাদ্দারি লুকিয়ে নাই? এখন আমি গাদ্দারি করে আমি আরেকটা দিয়ে আমি এটাকে ঢাকার চেষ্টা করলে বাংলাদেশের মানুষ মনে হয় এখন আর এত বোকা না। বাংলাদেশের মানুষ যাকে সরিয়েছে তাকে ওই সংবিধানের মারপ্যাচ দিয়েই সরিয়েছে। তিনি সংবিধানের মারপ্যাচ দিয়ে 14তে ইলেকশন করেছেন, একটা প্রশ্নবিদ্ধ ইলেকশন, 18তে করেছেন, 24-এ করেছেন, এরপর গুড বাই হয়েছে। বাংলাদেশের মানুষ মনে হয় এখন এরা তো বোকা না, বুঝেন। এবং আমি মনে করি যে এটাকে গাদ্দারি না, বরং এখানে দ্বিমত করার মাধ্যমে ইতিহাসের সাথে বেইমানির একটা জায়গা থেকে নিজেদের পজিশনকে আলাদা করে নিয়েছে 11 দল। আচ্ছা আচ্ছা, অনেক ধন্যবাদ। আমরা এই বিষয়ে কি আপনি কোনো কমেন্ট করতে চান অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম? আমরা অন্য আরেকটা এর জন্য আগামীর যে বাংলাদেশ হবে, সেই বাংলাদেশে এই রকম ঘটনার পুনরাবৃত্তি হবে না, আর কোনো একজন হাসিনা হবে না, কিংবা এরকম একটা হাসিনা তন্ত্র তৈরি হবে না, এরকম একটা মানসিকতা নিয়ে বসছিলাম। কিন্তু ক্রমশ আমরা যেটা অবজার্ভ করছি, প্রত্যেকের নিজের দলীয় স্বার্থটাকে কিভাবে আসলে প্রোটেক্ট করা যাবে এবং কারা ক্ষমতায় গেলে কী রকমের আচরণ করতে হবে, সেই জায়গা থেকে ক্রমশ দলীয় স্বার্থটাকে বড় করে জাতীয় স্বার্থের জায়গাগুলিকে ছোট করা হয়েছে। ফর এক্সাম্পল, আজিজুল বারী যেটা বলতেছিলেন, ধরেন আমি আবারও বলি 31 দফাই ধরেন, 31 দফা তো ওনাদের প্রস্তাব, 31 দফার একটা প্রস্তাব হচ্ছে এই সংশোধনীগুলি টিকবে না আদালতে গেলে, কারণ বেসিক প্রিন্সিপাল বলে একটা থিওরি, এগুলি আজ থেকে প্রায় ধরেন ইন্দিরা গান্ধীর আমল থেকে এটা শুরু হয়েছে, সাবকন্টিনেন্টে এটা এখন এস্টাবলিশড একটা প্রিন্সিপাল। আপনি সংবিধানের মৌলিক কাঠামো সংশোধন করে পাল্টাইতে পারবেন। এখন ওনারা যদি ওনাদের প্রস্তাবের প্রতি আন্তরিক হয়, তাইলে তো এমন একটা পদ্ধতির কথা ভাবতে হবে যে পদ্ধতিটা ওনাদেরকে ভবিষ্যতে ওনাদের করা প্রস্তাবটা টিকবে, সাস্টেন করবে। এখন এই জায়গাটার মধ্যে ওনাদের আপত্তি কেন হচ্ছে? আপত্তি হচ্ছে আরেকটা চতুরতা করতেছে। ওনাদের 2 দলের কথা বললাম আমি, এর বাইরে ঐক্য কমিশন একটা চাতুরি করছে। ঐক্য কমিশন ওনাদেরকে বাধ্য করা হলে হেলাল পার্টি বলল, সেইটা ঐক্যমত কমিশন যদি সেই চালাকি করে থাকে, সেটা কার সাথে, কার স্বার্থে সেই চালাকি, বা কারা ছিল? আমি ওই জায়গাটাই বলতেছি, তারা তো দলীয় কোনো পরিচয়, আমি ওই জায়গাটাই বলতে চাইতেছি, আমি যে জায়গাটা বলতে চাইতেছি যে এইটা যদি ধরেন চালাকি হয়, তাহলে এটার 2টা প্রবলেম আছে। একটা হচ্ছে যে ওনারা বলছে যে আমরা একটা নোট অফ ডিসেন্টের মতো আমরা একটা প্রেস কনফারেন্স করে বলছি যে আমরা এগুলিতে নাই, কিন্তু আলটিমেটলি ওনারা তো 3.5টার কথা বলে সমর্থন করেন নাই, ওনারা পুরো গণভোটটাকেই সমর্থন করে কিন্তু নির্বাচনের আগে পর্যন্ত দলের চেয়ারম্যান পর্যন্ত কথা বলছে। তার মানে আপনার ত্রুটি বিচ্যুতি সমেত আপনার ইচ্ছার বাইরেও তো আপনি এটাকে মেনে নিচ্ছেন। এবং কেন মেনে নিচ্ছেন এবং মেনে নিলে কি হয়, বিএনপির হয়তো ধরেন ইগোতে একটু লাগে, কিন্তু দেশ কিংবা জনগণের এমন কোনো ক্ষতি হয় না যেটা ধরেন বিএনপির একেবারে মারাত্মক একটা ক্ষয়ক্ষতির ভেতর দিয়ে যে তারপর এটা পূরণ করতে হবে। তার মানে আমি বলতেছি যে যদি ঐক্যমত্য কমিশনের চাতুরি কিছুটা থাকে, চতুরতা থাকে, এটা তাদের ব্যক্তিগত কোনো স্বার্থের ব্যাপার না, এইটা অধিকতর গণতান্ত্রিক করার পথে রাষ্ট্রকে যদি আপনি হাসিনা তন্ত্রের বাইরে একটা গণতন্ত্রের পথে আনতে চান, তাইলে এইটা করা আপনার গণতন্ত্রের পথ থেকে রাষ্ট্রকে সরাবে না, গণতন্ত্রের পথেই নেবে। আপনি হয়তো এই মুহূর্তে এতটা পর্যন্ত যাইতে রাজি না বলে কি আপনি বাংলাদেশকে এত মানুষের যে আত্মত্যাগ, এটাকে আসলে আপনি ধূলিসাৎ করে দেওয়ার জায়গায় নিয়ে যাবেন? সেটা তো আপনি পারেন না। যে চুক্তি নিয়ে আজকে গণতান্ত্রিক অধিকার কমিটির সদস্য অধ্যাপক আনু মোহাম্মদের একটা লেখা, সেখানে উনি বলেছেন যে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সবসময় বলেছেন যে সবার আগে বাংলাদেশ।
এটা বলেই তিনি শুরু করেছেন বাংলাদেশে এসে প্রথম দিনই বলেছেন সবার আগে বাংলাদেশ। যুক্তরাষ্ট্রের সঙ্গে যে চুক্তি, সেই চুক্তিটাতে দেখা যাচ্ছে যে সরকার সবার আগে যুক্তরাষ্ট্র এই নীতি অনুযায়ী চলছে। ব্যারিস্টার রুমিন ফারহানা, তিনি যদিও এখন তো তিনি তো স্বতন্ত্র সংসদস্য, তো তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া বাণিজ্য চুক্তি সংসদে আলোচনার দাবি তুলেছেন। এখন আপনাকে এই প্রশ্ন করি, আজিল বারী হেলাল, আপনি যদি এই বিষয়টা নিয়ে বলেন যে এই চুক্তি নিয়ে সরকারি দল ও বিরোধী দল এখন পর্যন্ত চুপ, যদিও তারা এই চুক্তিকে দেশ ও জনগণের পক্ষের মনে করছে কিনা, মানে এই এবং সেটা নিয়ে দুই পক্ষই, বিরোধী দলকেও আমরা ওইভাবে সক্রিয় দেখি নাই এবং সরকারি দলকেও এই বিষয়টাকে কিছুটা হাইড করার মতো এক রকমের বিষয়টা অনেকেই অভিযোগ করেছেন। সেটি নিয়ে আপনাদের বক্তব্য কি? দেখুন, প্রথম বক্তব্য আপনি আনু মোহাম্মদ স্যারের একটা বললেন। আনু মোহাম্মদ স্যার আপনার একজন সমাজতান্ত্রিক মনোভাব সম্পন্ন লোক, তাই না? তিনি একটা রাজনৈতিক ইডিওলজি বিশ্বাস করেন। জি, তার এই ইডিওলজিকে আমি রেসপেক্ট করি। আমি যদিও ইডিওলজি মানি না, কিন্তু রেসপেক্ট আমি করি। এখন বিভিন্ন সময়ে মানে পুঁজিবাদের বিপক্ষে তারা সবসময় কথা বলে থাকেন, মার্ক্সবাদী মানে বাম ঘরানার। এটা তো আপনি যখন পুঁজিবাদকে নেগেটিভ অর্থ ধরবেন, তখন তো পুঁজিবাদের পক্ষে আমার দুই চারটে কথা বলতে হয়। কেন আপনার যেন অনেস্ট আপনার ক্যাপিটালিজম বলে একটা কথা আছে, তাই না? ক্রনিক ক্যাপিটালিজমের কথা আমি বলছি না, এটা ভিন্ন আলাপ। কখনো কোনো সেমিনারে গেলে হয়তো আলোচনা করবে। আনু মোহাম্মদ স্যার আমি দেখছি যে ওনার অনেক লেখাও আমি পড়ছি, অনেক বইও লিখছেন, অনেক লেখাও পড়ছি। সেসব লেখা এখন আর অবসোলেট। তিনি প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাসনামলে অনেক কথা লিখে গেছেন যেটা এখন অবসোলেট প্রমাণিত হয়েছে, যেটা আর চলে না। এবং কিছু কিছু লোক আছে দেখবেন যে কথা একটা বলে আপনার সমাজে ভাইরাল, এখন শব্দ হয়েছে ভাইরাল। আমরা বলি যে সমাজে তার আলোচনাটা, তার নিজের নামটা জাহির রাখতে যায়, যেমন রুমিন ফারহানা। সে কালকে সংসদে একটা সেশন চলছে, সেশনটা কি উনি কিন্তু জানে, আমি তো প্রথম সাংসদ, উনি আগে একবার সংসদ বিএনপির দয়ায় হয়েছিল, তাই না? জি, সেখান থেকে তার অভিজ্ঞতাটা আমার চেয়ে বেশি, রাজনৈতিক অভিজ্ঞতা আমার চেয়ে কম হলেও সংসদের অভিজ্ঞতা আরও বেশি। তিনি জানেন যে তিনি যে প্রশ্ন করতে দাঁড়িয়েছেন এখন দাঁড়ানো যায় না। সংসদের রুলস অফ প্রসিডিওরে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর 30 মিনিটস হয়, সেটার পরে মন্ত্রীদের প্রশ্নোত্তর আপনার 60 মিনিট, 1 ঘন্টা হয়। এরপরে প্রেসিডেন্টের আনিত ভাষণ। এটা হলো রুলস অফ প্রসিডিওরে আছে আজকের দিনের কর্মসূচি। আপনি যদি কোনো জনগুরুত্বপূর্ণ বিষয় আনতে চান, তখন আপনাকে পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়ে 301 বিধিতে কথা বলতে হবে অথবা 62 বিধিতে কথা বলতে হবে। উনি করছে কি, প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্ব শেষ হলে উনি দাঁড়িয়ে করছে, তারপরে স্পিকার মহোদয় বলছে যে আপনি কি হোক যে যুক্তরাষ্ট্রের সাথে আপনার বাংলাদেশের যে চুক্তিটা হয়েছে এইটা ইম্পর্টেন্ট আলোচনা, সংসদে আলোচনা হওয়া উচিত। কিন্তু উনি শীতকালের ওয়াজটা গরমকালে করে নিজেকে ভাইরাল করলেন। এই রোগ আপনাকে বুঝতে হবে যে তিনি কি পপুলার হওয়ার জন্য। এই জন্য প্রধানমন্ত্রী একটা কথা বলেছে কালকে কনক্লুডিং সেশনে, যে আমরা এখানে পপুলার বক্তব্য অনেকেই দিতে পারবো, কিন্তু অ্যাজ এ প্রাইম মিনিস্টার আমাকে সঠিক কাজটি করতে হবে। পপুলার কাজ আমাকে করলে হবে না। পপুলার কাজ মানে বুঝছেন তো, যে আপনি পপুলার একটা কাজ করলেন কিন্তু এই কাজটার আপনার আফটার ইফেক্ট ভালো না, তখনকার পপুলার। তো এখন যুক্তরাষ্ট্রের সাথে আপনার বাংলাদেশের চুক্তিটা 9 ফেব্রুয়ারি করেছে, এটা আমি একজন পলিটিশিয়ান হিসাবে আমি এটাকে অন্যায় মনে করি। যে ওই তত্ত্বাবধায়ক সরকার, ইন্টারিম গভর্নমেন্টের যেহেতু একটা আসন্ন একটা সরকার আসছে, তাই না? সেই সরকারটার উপরে ছেড়ে দেওয়া উচিত ছিল, অথবা যারা কম্পিটিটর নির্বাচন তাদের সাথে আলোচনা করা উচিত ছিল। যদিও ওই সরকারের খলিলুর রহমান সাহেব নাকি বলছে যে আমাদের 3 জনের সবার সাথেই কথা বলেছে। আমি জানি না কারোর সাথে কথা বলেছে কিনা, কারণ আমি ওই পর্যায়ের পলিসি মেকিংয়ে নেই যে আমার জানতে হবে। কিন্তু পত্রপত্রিকার মাধ্যমে আমি দেখেছি যে উনি বলেছেন, কিন্তু কারোর সাথে কথা হয়েছে কিনা আমি জানি না। এখন এই চুক্তিটা কিন্তু আন্তর্জাতিক চুক্তি। এই চুক্তিকে আপনি একদম আউট স্টেট রিজেক্ট করতে পারবেন না। আপনাকে ডিপ্লোম্যাটিক ওয়েতে, ডিপ্লোম্যাসি দিয়ে আপনাকে যতটা কমিয়ে আনা যায়। দেখেন ডক্টর ইউনূস
আমরা সবাই জানি যে তিনি একটা ইন্টারন্যাশনাল মাপের ব্যক্তি ছিল। তা আমরা ভেবেছিলাম যে 39% যে ট্যারিফ ডেফিসিটের জন্য যে ট্যাক্স বারটা আমাদের উপর দিয়েছে সেটা উনি তার নিজস্ব ইন্টারন্যাশনাল ক্যারিজমা দিয়ে তিনি কমিয়ে আনবে। কিন্তু পরে যা দেখলাম কি বোয়িং কিনতে হবে, তুলা কিনতে হবে, আর গম কিনতে হবে। এইটা নিয়ে তো দেখলাম মূলত সমস্যা। আর যুক্তরাষ্ট্রের কথা হলো যে আমি যত টাকার কিনি তুমি তত টাকার কিনো না, তুমি যদি আমার কাছ থেকে এই জিনিসগুলো না, বিশেষ করে তুলা না কেনো, তাহলে তোমার গার্মেন্ট আমি নেব না। আর আমাদের গার্মেন্টটা হলো প্রধান রপ্তানি শিল্প এবং প্রধান টাকাটা আমাদের আসে রেমিটেন্স থেকে। গার্মেন্টের উপরে এরকম একটা আঘাত যদি দেই, সেই জন্য এটাকে আমাদের খুব ডিপ্লোম্যাটিকলি স্মার্টলি হ্যান্ডেল করতে হবে এই সরকারকে। এটা একটা দায়িত্ব সরকারের উপরে। সেই স্মার্টলি হ্যান্ডেল করার জন্যই এইটা অনেকেই মনে করেন যে আগের যিনি নিরাপত্তা উপদেষ্টা ছিলেন, পরবর্তী তিনি পররাষ্ট্র মন্ত্রী হলেন বিএনপি সরকারের, এবং সেইখানে অনেক কিছুর ব্যত্যয় ঘটিয়ে এবং অনেক সমালোচনার পরও তিনি এই জায়গাটায় কি ব্যত্যয় ঘটলো? ব্যত্যয় ঘটানো যে একজন যে কথাটা মানে সবচেয়ে বেশি প্রতিষ্ঠিত, যে একজন যিনি দায়িত্বে ছিলেন রেফারির, তিনি সেই রেফারির দায়িত্বে থাকা অবস্থায় সে পরবর্তীতে এক দলের, জয়ী দলের সে একজন প্লেয়ারের মতো একটা ট্রফি সেও হাতে নিয়ে নিল। শুনুন, এই বিষয়ে যদি আলোচনা করতে হয় তাহলে তো আমাকে বলতে হয় যে 3 জন উপদেষ্টা তো ছিলেনই, তার মধ্যে একজন পদত্যাগ করেছিলেন, তাই না? জি। এই দোষে তো এখন বক্তব্য হলো যে নিরাপত্তা উপদেষ্টা তিনি যখন ছিলেন তখন আমরা তার পদত্যাগও দাবি করেছিলাম না? জি। আমার কেন তার পদত্যাগ দাবি করছিলাম? আমাদের যে তখন যে পররাষ্ট্রনীতিটা ছিল, বাংলাদেশের পররাষ্ট্রনীতি ছিল ফ্রেন্ডস টু অল, ম্যালিস টু নান। দ্য বিএনপি ডু নট বিলিভ দিস থিওরি। আমরা নতুন করছি সবার আগে বাংলাদেশ, মানে বাংলাদেশের স্বার্থটা আমি আগে দেখব, কে বন্ধু কে শত্রু এটা ইম্পর্টেন্ট না, এখন আগে বাংলাদেশের স্বার্থটা আগে দেখব। এই জন্য আমরা মোড় ঘুরিয়ে দিলাম। খলিলুর রহমান সাহেব এটা মানেনি, উনার সেই ফ্রেন্ডস টু অল ম্যালিস টু নান, তিনি যখন বুঝলেন যে আসলে থিওরি এখন এইটা হওয়া উচিত, তখন তিনি আমাদের দলে, মানে আমাদের এই সরকারে আমরা তাকে নিলাম, তাই না? তিনি তার যখন থিওরি থেকে চেঞ্জ হয়ে আসলেন, আসিফ মাহমুদ সজীব ভুইয়া কন্ট্যাক্ট করেছিল না, আপনাদের ওই যে আরেকজন আছে ভুলে গেলাম, মাহফুজ আলম, তিনি কন্ট্যাক্ট করেছেন নির্বাচন কমিশন, সরকার এবং আমাদের ল এনফোর্সিং এজেন্সিস। সুতরাং এই দোষ দেওয়া ঠিক হবে না যে একজন রেফারি, উনি কিন্তু রেফারি কিন্তু 10 জন থাকেন, রেফারি থাকে একজন। যদি আপনি প্রকৃত সঠিক অর্থে রেফারি ব্যবহার করেন তাহলে বলতে হবে ডক্টর ইউনূস, তারপর যদি লাইন্সম্যান হিসেবে ধরতে চান তাহলে আপনি নির্বাচন কমিশনারগুলোকে বলতে পারেন, তাই না? সুতরাং আমরা বলছি যে এই বাণিজ্যিক চুক্তিটা বাংলাদেশের পক্ষে কতটুক বিপক্ষে কতটুক এইটাকে আরো ডিবেট হওয়া উচিত। এটা বলছে যে কি জানো, নন ডিসক্লোজার একটা অ্যাক্ট বলেছে, আমি মনে করি ডিসক্লোজ করা উচিত এবং এটা সংসদে আলোচনা হওয়া উচিত। এবং এটা মনে রাখতে হবে আমাদের প্রধান রপ্তানি খাত গার্মেন্ট শিল্পের সাথে প্রচুর মানুষ জড়িত, তাদেরকে ক্ষতিগ্রস্ত করা কখনোই ঠিক হবে না। এটা ডিপ্লোম্যাটিক্যালি স্মার্টলি হ্যান্ডেল করতে হবে। আচ্ছা, মার্দি মমতাজ, আপনার কাছেও ঠিক একই প্রশ্ন, যে তৎকালীন নিরাপত্তা উপদেষ্টা বিএনপির জামায়াতকে জানিয়ে এই চুক্তি করা হয়েছিল, জামায়াত অবশ্য খলিলুর রহমানের এই দাবি নাকচ করেছে। সংসদেও আমরা জামায়াতকে এই বিষয় নিয়ে কোনো উচ্চবাচ্য করতে দেখলাম না। সেটা কি জামায়াতের পলিসি নাকি এটা হওয়া উচিত ছিল, জামায়াত করে নাই? বাণিজ্য চুক্তি নিয়ে আলাপের ব্যাপারটা আমি আপনাকে বলেছি যে প্রথম অধিবেশনের অনেকগুলো এজেন্ডা ছিল, আমি জানি না এটা সেখানে ছিল কিনা বা এটা সেখানে ঢোকানোর সুযোগ ছিল কিনা, আমি তো সেই পর্যায়ের কাজ করি নাই। তো হয়তো এটা নিয়ে আপত্তি আছে এবং কথা বলা হয়েছে দলীয় পর্যায়ে বিভিন্ন সময়ই, এবং জনাব খলিলুর রহমানের এই কথাটাকে আসলে তাকেই ব্যাখ্যা দিতে হবে যে তিনি আসলে এটা যদি সেই ডিসক্লোজারটা আসে তাহলে কার কার সাথে কথা বলা হয়েছিল তাকে তো সেটা বলতে হবে। এটা আসলে আমার মনে হয় সেখান থেকে শুরু হওয়া উচিত। আর প্রথম অধিবেশনে এটা এজেন্ডার মধ্যে ছিল কিনা এটা আমি আসলে বলতে পারছি না। আচ্ছা, না আপনারা কি এই চুক্তিকে দেশের স্বার্থ রক্ষা করে এই চুক্তি হয়েছে বলে মনে করেন? আমি অ্যাজ আ হোল কোনো মন্তব্য করতে চাই না, এটা হয়তো আমার দল বলতে পারবে। না, অ্যাজ এ সাধারণ মানুষ এইভাবে আপনার মন্তব্য আসতে পারে। দলীয় সবসময় তো দলীয় প্রতিনিধিত্ব আপনারা সব জায়গায় করেন না, এখন এটা একটা ওপেন টক শো, এটা ডেফিনেটলি এটা সংসদীয়
যে শব্দ আপনি বলবেন সেটাই যে আপনাকে এক্সপাঞ্জ করতে না, হবে, না, sure, অথবা sure. সেটাই আপনার ডকুমেন্টেড থাকবে, ব্যাপারটা এরকম না। কিন্তু সেই আমরা তো ২৪-এর গণ অভ্যুত্থানে তাদেরকে তো সমর্থন করেছি, আমরা তো তাদেরকে বীর ছাত্র জনতা হিসেবে দেখেছি। ছাত্র জনতার অগ্রভাগে ছিল জনতার অগ্রভাগে ছিল এই ছাত্ররা। আগস্ট যে ঘোষণা দিল এক দফা, সেই এক দফা তো আমরা সমর্থন করেছিলাম, না ঠিক আছে শেখ হাসিনা আর আমরা আর চাচ্ছি না, মানে নতুন একটা সরকার চাই। কিন্তু এরা কি করলো? এরা দেখা গেল যে চাঁদাবাজিতে লিপ্ত হয়ে গেল, মবগিরিতে লিপ্ত হয়ে গেল, টাকা ইনকামে লিপ্ত হয়ে গেল। একজন ছাত্রনেতা যত ইনকাম করেছে অবৈধ পথে, এটা তো ইতিহাস লেখা থাকবে, বাংলাদেশের ইতিহাসে নয় শুধু সারা বিশ্বের ইতিহাসে এটা লেখা থাকবে যে এই অল্প বয়সে এত বাটপারি এবং এত সরকারি অর্থ আত্মসাৎ এরা আর কেউ পারে নাই, এরা যা করেছে। এবং এরা যেভাবে মব করেছে, চাঁদাবাজি করেছে, সেটা আর কেউ পারে না। এরা যেভাবে বেয়াদবি করেছে মানুষের সাথে, শিক্ষাঙ্গনে ৩,০০০ শিক্ষককে অপমান করেছে এবং তার ধারাবাহিকতা এখনও পর্যন্ত শিক্ষাঙ্গনে রয়ে গেছে, শিক্ষকদের মর্যাদা এখনও প্রতিষ্ঠিত হয়নি। সব কিছু তো ইউনূসের আশকারাই করেছে। সো এরকম একটা লোকের বিরুদ্ধে কথা বলা তখন ফরজ যে কারো পক্ষে, কিন্তু আমরা কথা বলতে পারিনি, সাংবাদিকরা কথা বলতে পারে নাই। সাংবাদিকদের এই লজ্জা নিবারণ একদিন না একদিন তাদেরকে করতে হবে, মানে আপনার ক্ষমা চাইতে হবে যে ইউনূসের শাসনকে তারা যে প্রশ্ন করেনি। তারা শেখ হাসিনার উপর ক্ষোভ ছিল, ঠিক আছে শেখ হাসিনা ভালো কিছু করেন নাই, আপনি ক্ষোভ ঝাড়লেন আপনার দৃষ্টিতে, কিন্তু তার থেকেও যে খারাপ হচ্ছে সেটা তারা ভুলে গেছে। এই জন্যে তাদেরকে ক্ষমা চাইতে হবে যে আমরা শেখ হাসিনাকে পছন্দ করলাম না, আরেকজনকে আনলাম, সে যে আরও খারাপ করছে সেই বিষয়ে আমরা চুপ হয়ে আছি। আমাদের চাকরি চলে যাবে, আমরা ব্যস্ত ছিলাম কে কোন টেলিভিশনের বড় পদ দখল করবে, কোন টেলিভিশন থেকে কাকে বের করবে এবং কোন পত্রিকাকে দখল করবে, জনকণ্ঠ সহ আরও কয়েকটা টেলিভিশন যেভাবে দখল হয়েছে, এবং আর আমাদের চাকরি চলে যাবে। ইভেন ফারুকের মতো একটা টাউটকে প্রশ্ন করার জন্য চাকরি চলে যায় সাংবাদিক ভয় পায় যে কোশ্চেন কীভাবে করবে। সো এমন একটা ভীতিকর পরিস্থিতি তৈরি হয়েছে। আজকে প্রেস ফ্রিডম ইন্ডেক্সে দেখা যাচ্ছে বাংলাদেশের অবস্থান আরও ৩ ধাপ নেমে গেছে, ১৫২ হয়েছে বোধহয় এখন। সো ১৮০টা দেশের মধ্যে তো, এবং দেখা যাচ্ছে যে সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন কার্ড নিয়েছে। সাংবাদিকরা যে কথা বলতে পারে নাই শুধু তা না, তাদের প্রেস ক্লাবের সদস্যপদ পর্যন্ত বাতিল করেছে গণহারে। তারপরে মামলা দেওয়া, গণহারে আপনি মামলা দিচ্ছেন, কি মামলা দিচ্ছেন? হত্যা মামলা সাংবাদিকদের বিরুদ্ধে। আপনি সাংবাদিকদের অভিযোগ দিয়ে নিয়ে গেছে, তার বিরুদ্ধে কথা বলেছে, সেটা নাকি সন্ত্রাস, কতগুলো লিঙ্ক দিয়েছে, আপনি টকশোতে এই বলেছেন, সেই বলেছেন, এই বলেছেন। এটা হচ্ছে সন্ত্রাস বিরোধী আইনে আমাকে জেলে, এবং তাও কি আমাকে ধরে নিয়ে গেলেন কোনো মামলা ছাড়া, তারপর একদিন পরে আমার বিরুদ্ধে মামলা দেন। তো এই সমস্ত কার্যক্রম ইউনূস আমাদেরকে যা শিখিয়ে গেছে, এটার থেকে সামনের দিনগুলো কিভাবে রাষ্ট্র ঠিক হবে আমি জানি না। কারণ ইউনূসে নিযুক্ত লোকগুলো এখন বিভিন্ন জায়গায় রাজত্ব করছে। ইভেন এই যে স্বাস্থ্য সহকারী উপদেষ্টা একজন ছিল সাইদুর রহমান, আজকে দেখলাম যে সাফাই গাইতেছে যে হামের যে বিপর্যয় হলো, এটা নাকি ইউনূসের কর্মসূচি বন্ধ করেছিল বিধায় প্রায় ৩,৩০০ শিশু আজকে মারা গেছে, প্রায় ৩০,০০০-এর মতো আক্রান্ত হয়েছে। তো এটা আমি ওর উদাহরণ দিলাম এই জন্যই যে এই যে সাইদুর রহমান কিংবা স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান, এরা যারা সহ আরও যারা হামের টিকা বন্ধ করেছিল, এদেরকে তদন্ত করে এদের বিচার করতে হবে। এবং ইউনূস সরকারের 18 মাসের একটা শ্বেতপত্র প্রকাশ করতে হবে। এই শ্বেতপত্র প্রকাশ কেন জরুরি জানেন? কারণ হচ্ছে যে শুধু স্বাস্থ্য না, অন্য সেক্টরে আপনি দেখবেন সামনের দিনগুলোতে একটার পর একটা বিপর্যয় নেমে আসবে, একটার পর একটা। তখন বলবে কি এই সরকার, তারেক রহমানের সরকার ম্যানেজমেন্ট ক্রাইসিস ঠিক করতে পারে না। যেমন কয়েকদিন আগে তেলের যে ক্রাইসিস ছিল, রাস্তাঘাটে যে দীর্ঘ লাইন ছিল, সেটা তো এখন ইদানিং একটু কমেছে। তো সেটা বলবে যে তাহলে তখনও একটা দেখা গেছে। তো স্বাস্থ্য খাত বলেন, জ্বালানি খাত বলেন, এরকম একটার পর একটা খাত বেরোবে, অর্থনৈতিক খাত বেরোবে। তো এই জন্য এই সরকারের উচিত অবিলম্বে ইউনূসের 18 মাসের শাসন একটা শ্বেতপত্র প্রকাশ করা, এবং তাতে করে তারা নিজেকে সেভ করতে পারবে যে এই বিপর্যয়গুলোর জন্য আসলে আমরা দায়ী না।
এবং আরেকটা জিনিস হচ্ছে যে কথায় কথায় শেখ হাসিনা সরকারকে দায়ী করা। শেখ হাসিনা সরকার আরবের কোরমা খাজুর আমি মনে করি না, কিন্তু আপনি যে দায়ী করবেন সেটা তথ্য পরিসংখ্যান দিয়ে করেন। 18 মাসে কি বিপর্যয় হলো আর তার আগে কি বিপর্যয় ছিল। আপনি ডক্টর ইউনূসের অনেক সমালোচনা করলেন। বিগত আওয়ামী লীগ সরকার আমলে অনেক ভোগান্তির মধ্যে পড়তে হয়েছিল ডক্টর ইউনূসকে। অনেকে বলেন আপনি হয়তো বা কোর্ট পর্যন্ত নেওয়া হতো, তাকে কোর্টে নেবে না কেন? যে নোবেল জয়ী একজন, না, নোবেল জয়ী হলে আপনি চুরিদারি করবেন, আপনার কোনো বিচার হবে না। আমি সাংবাদিক, আমি চুরিদারি করব, আমার বিচার হবে না? সো আমার বিচার হবে, আমাকে মামলা দিতে পারবেন, ইউনূসকে দিতে পারবেন না? কেন পারবেন না? ইউনূস কোন অবতার হয়ে গেছে যে তাকে বিচার করা যাবে না? এবং সে 666 কোটা তার এতদিন নড়াচড়া করার পর তার ধার্য হলো যে 666 কোটি টাকা তাকে দিতে হবে। ক্ষমতায় এসে 666 কোটি টাকা সে নিজেরই নিজে মাফ করে দিয়েছে। এর থেকে বেহায়া আর কোথায় করা কি কোনো ব্যাপার? সে বুড়া বয়সে, মৃত্যুর আগ পর্যন্ত 84 বছর বয়স, তারপরও সে এটার থাকবে, এমডি থাকবে, যেটা কোনো ল তার জন্য আলাদা করে তৈরি করতে হবে, অন্য ব্যাংকের জন্য আলাদা। থেকে বেশি বয়সী তো বাংলাদেশের অর্থমন্ত্রীও ছিলেন। অর্থমন্ত্রী আর এমডি তো এক জিনিস না, এটা তো জব, না। অর্থমন্ত্রী তো জব না, এটা তো জবের মধ্যে পড়ে না, এটা তো আপনি জব করছেন একটা এমডি। এটা তো সক্ষমতা, শারীরিক সক্ষমতার বিষয়। তাহলে আইন পরিবর্তন আজকে দায়ী করব, একমাত্র দায়ী করব এই জন্য যে উনি শুধু চীনে ক্ষান্ত হন নাই, তাকে জেলে দেন নাই। ইউনূসকে যদি শেখ হাসিনা জেলে দিতেন তাহলে ইউনূস বুঝতো যে আসলে আইন আদালত কী জিনিস, অন্যদেরকে নির্যাতন করা কী জিনিস। হাজার হাজার আওয়ামী লীগের নেতাকর্মী, সাধারণ মানুষকে যাদের আওয়ামী লীগ রাজনৈতিক বিশ্বাসের জন্য কিংবা মিথ্যা তথ্য দিয়ে উনি যে জেলে নিয়ে যাচ্ছেন, এই জিনিসটা উনি বুঝতে পারতেন। কারণ ওনাদের শুধু আদালতে নিয়ে গেছে, ইউনূসকে আদালতে নিয়ে গেছে, সেই জিনিসটা আপনি খেয়াল করে দেখেন। উনি যখন আদালতে গিয়েছেন, ওনার সাংঘাতরা ওনার সঙ্গে ছিল, ওনার আইনজীবী ছিল, উনি ফাইট করেছেন। ওনাকে সরকার কি করেছে? কোনো কিছু করেছে? আর ইউনূস কি করেছে? ইউনূস তার ক্ষমতায় এসে, আমি যদি একজন আসামি হই, আমি আদালতে যেতে পারছি না, আমার উকিলরে পিটাচ্ছে, আমাকে গায়ে আঘাত করছে, আমাকে ডিম মারছে, টমেটো মারছে। সো ইউনূসের আমলে অন্যেরা আদালতে যেতে পারছে না। এখানে শুধু সে আদালত তার জন্য অনিরাপদ জায়গা হয়ে গেছে, সেখানে তাকে শারীরিকভাবে আঘাত করা হচ্ছে, যেটা পৃথিবীর কোথাও এটা সম্ভব না। এবং শুধু আঘাত করছে না, আমার আইনজীবী যারা আছে তাদেরকেও আঘাত করছে। এটা বিচার কোথায়? ইউনূসকে তো সেটা করে না। ইউনূসের আইনজীবীরা তো স্বাধীনভাবে কাজ করেছে, ইউনূস তো স্বাধীনভাবে গিয়েছে। একদিন লিফট বন্ধ ছিল, সেটা একটা কাহিনী হয়ে গেছে। তো লিফট বন্ধ, আমিও তো হাইটে উঠছি। কদিন আগে তো এই ভদ্রমহিলা শিরিন শারমিন চৌধুরী উঠতে পারছে না, তাকে পড়ে যাচ্ছে, তাকেও টেনে টেনে নিয়ে যাওয়া হয়েছে। এগুলো তো নতুন কিছু না। ইউনূস যেটা দেখে গেছে সেটা আর কেউ দেখাতে পারবে না। এই যে হাজার হাজার আওয়ামী লীগ নেতাকর্মীকে আপনি জেলে দেখেছেন, এরা কি পরিচিত আওয়ামী লীগ নেতাকর্মী? আমি গিয়েছিল, ওই মিছিলে গিয়েছিল, ওই আওয়ামী লীগ সন্দেহ করেছিল, এই জাতীয় কিন্তু নেতাকর্মীও আছে। যেমন অজয়কর খোকনকে দেখেছি আমি, তারপরে ঢাকা উত্তরের দক্ষিণের জেনারেল সেক্রেটারিকে দেখেছি, বদলের নামটা মনে করতে পারছি না, মুরাদ ভাইকে দেখেছি, তারপর আরও অনেক নেতাকে দেখেছি। আবার ডিভিশনে যখন ছিলাম তখন পুলিশ অফিসার অনেকগুলো ছিল, যাদেরকে বলে আওয়ামী হিসাবে চিহ্নিত করে রেখেছিল। তৌফিক আলহাজ চৌধুরীকে দেখেছি, সো যারা, এবং কয়েকজন এমপিকে দেখেছি। তো আওয়ামী লীগের নেতাকর্মী ওখানে যে ছিল না তা না, অনেকেই আছেন, কিন্তু সিংহভাগ না, আমি বলবো যে 90%ই হচ্ছে যে মানে CDE ক্যাটাগরির। এগুলোকে কোনো নেতা হিসেবে মানে বলার কোনো ইয়ে নাই। বাট তার নিঃসন্দেহে তারা সাহসী, নিঃসন্দেহে সরকারের প্রতিবাদ করেছিল কোনো না কোনো ক্ষেত্রে, সেজন্য তাদেরকে জেলে দিয়েছে। এখন রাজনৈতিক বিশ্বাসের জন্য আপনি তো জেলে দিতে পারেন না। আমি কি অপরাধ করেছি সেটা হচ্ছে বিষয়। এখন যেটা দেখা দিয়েছে, আস্তে ধীরে কেউ মুক্তি পাচ্ছে, এটা এখনও স্যাটিসফ্যাকশন নেওয়ার মতো পজিশনে আসে নাই এখনও পর্যন্ত। মানে জেল থেকে যখনই তার 5-6টা মামলা, মামলা থেকে যখন সে রক্ষা পাচ্ছে, তখনই তাকে আরেকটা মামলা দিচ্ছে। এই কালচারটা চলতেছে, এবং এই কালচারটা বর্তমান সরকার বন্ধ করা উচিত। তাহলে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে বলে আমি মনে করি। কারণ বর্তমান সরকার কোনো অবস্থাতেই ইউনূসের এক্সটেনশন হওয়া উচিত না। তাহলে কিন্তু এই সরকারের ইমেজ আর থাকবে না। ইউনূস যা বিপর্যয় করে দিয়েছে সেটাই যদি আমাদের মাথার মধ্যে থাকে, আমরা যদি চেঞ্জ না দেখি,
তাহলে তো সরকার পরিবর্তনের কোনো দরকার নেই মনে করবে মানুষ। আপনি আওয়ামী লীগের সময়ও অনেক আওয়ামী লীগের সমালোচনা করেছেন, কিন্তু যেইভাবে পতন হলো এটা কি অনিবার্য ছিল? দেখেন, হয়েছে পতন অনিবার্য ছিল কিনা আমি জানি না, বাট সরকার পরিবর্তন দরকার ছিল। ভুলের জন্য তারা ইয়েতে যায় না, ইলেকশনে যায় নাই। তারা মনে করছে যে তারা হবে না, অথচ আমলাতন্ত্র থেকে সব কিছুই ছিল, এমন রেডি ছিল যে আওয়ামী লীগকে বাদ দিয়ে বিএনপিকে ক্ষমতায় আনা। বিএনপির একটা মহা বিপর্যয়, মানে আমি বলবো যে মহা ভুল ছিল রাজনৈতিক সিদ্ধান্তে এটা। 2018 সালে যে ইলেকশন আসলো, 18 সালে ইলেকশনে বিএনপি যায় নাই, গিয়েছিল। বিএনপি 18-তে গিয়েছিল, কিন্তু বিএনপির সাথে চরম প্রতারণা করা হলো এবং রাতের ভোট একটা হয়ে গেল। তো আপনি একটা রাতের ভোট করে দিলেন এবং এতগুলো রাজনৈতিক দলকে আপনি নাকানি চুবানি খালেন এবং তাদের বিশ্বাস ভঙ্গ করলেন। এই যে জিনিসটা, আপনাকে যে 14তে আমরা যে সমর্থন করেছিলাম যে আপনি ঠিক ছিলেন, বিএনপি যায় নাই, কিন্তু বিএনপি গিয়ে তো প্রমাণ করলো যে তাহলে আপনি আসলে সঠিক ছিল, সঠিক 14তে ছিল, না যাওয়া সঠিক ছিল। তো ক্ষমতা হারিয়ে জনগণকে বোঝানো যে দেখো আওয়ামী লীগ কিন্তু দেশের কল্যাণে অনেক কাজ করতে পারে, এবং জনগণ কিন্তু বুঝতো আসলে। একবার যদি তারা ক্ষমতায় না থাকতো, শেখ হাসিনা যদি ক্ষমতায় না থাকতো, তাহলে মানুষ বুঝতে পারতো যে সরকারের নীতিগত পজিশনে অনেক নীতি যেগুলো আওয়ামী লীগ নিয়েছিল প্রত্যেকটা সেক্টরে, যে উন্নয়নের বলেন, পলিসিগত ডিসিশন বলেন, আওয়ামী লীগ থেকে বেটার কোনো সরকার করে নাই। সো এই যে জিনিসটা, কিন্তু সেটা যেহেতু বিনা ভোটের একটা সরকার, গার্মেন্টস সেক্টরের, তারা পর্যন্ত ভয় পায় তোমাদের দেশ স্থিতিশীল না, অনেক অর্ডার এখন বাইরে চলে যাচ্ছে। সো আমরা চাই যে একটা স্থিতিশীল সরকার, সেটা সরকারে যেই থাকুক এবং ভোটটা যে পদ্ধতিতে হোক এখন হয়েছে, এখন এই মুহূর্তে দরকার একটা স্থিতিশীলতা রাজনৈতিক। 2.5 মাস কেমন দেখছেন এই বর্তমান সরকারকে? যদিও বা 15 বছর একটা দেশে সরকার